৯ বছরের কন্যা সন্তান হত্যার দায়ে পুলিশ ইমরানকে গ্রেফতার করতে এসেছে। ইমরানের পুরা বাড়ির ভেতরে এলাকার মানুষ জড়ো হয়েছে। এমনকি বাড়ির বাইরে শত শত মানুষ কানাঘুষা শুরু করে দিয়েছে। মানুষ ছুটে এসেছে কেমন করে একজন বাবা তার নিজ কন্যা সন্তানকে হত্যা করতে পারে। পুরো এলাকা জুড়ে একটা একটা আতঙ্ক আর শোক বিরাজ করছে। নানান জায়গা থেকে মানুষ এসেছে। এমন ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটে নাই। সবাই জানে ইমরান খুব ভালো একটা ছেলে, কিন্তু সে এমন কাজ করবে কেউ বিশ্বাস করতে পারতেছে না। এই বছর দেড়েক আগেই ইমরানের বাবা মারা গেল। বোনটা পাগল প্রায় হয়ে গেছে। এত সুন্দর একটা সংসারে কার নজর পড়ল? আর কেনই বা ইমরান নিজের কন্যা সন্তানকে হত্যা করল? এই আপনারা এত মানুষ এখানে থাকবেন না, আপনারা দয়া করে দূরে সরে যান। আর ইউটিউব মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা একটু দূরত্ব বজায় রেখে ভিডিও করুন আর মানুষের কাছ থেকে যা জানার জেনে নেন। পুলিশের এমন কথা শুনে লাশের আশেপাশে থাকা মানুষগুলো দূরে সরে গেল। সাংবাদিকগুলো ভিডিও করতেছে। সাংবাদিকগুলো এলাকার মানুষের কাছ থেকে ইমরান সম্পর্কে জানতে চাচ্ছেন। সবাই ইমরানের বিষয়ে ভালো ভালো কথা বলতেছে। কেউ বিশ্বাস করতে পারতেছে না ইমরান এই জঘন্য কাজটা করবে। পুলিশের লোকেরা লাশের চারপাশ সাদা রং দিয়ে দাগ কেটে দিতেছে এবং চারিদিক তাদের স্টিকারযুক্ত ফিতা দিয়ে ঘিরে দিল। একটু পর একটা অ্যাম্বুলেন্স এসে লাশটা গাড়িতে তুলল। এলাকার চেয়ারম্যানের সাথে পুলিশের নির্বাহী অফিসার এবং এসআই কথা বলতেছিল। স্যার, ইমরানের মতো ভালো ছেলে এই এলাকায় একটাও নাই। আমি নিজে বিশ্বাস করতে পারছি না ইমরান এই ধরনের কাজ করবে। দেখুন চেয়ারম্যান সাহেব, অনেক ভালো মানুষ এমন কিছু কাজ করে যা আমাদের ধারণার বাইরে। এই সমাজে অনেক মানুষ আছে যারা ভালো মানুষের মুখোশ ধারণ করে অনেক রকম অনৈতিক এবং খারাপ কাজ করে থাকে। ওসি সাহেব, ইমরানের জন্ম, বেড়ে ওঠা সব আমাদের চোখের সামনে। ইমরানকে এই পর্যন্ত কোনো খারাপ কাজ করতে দেখি নাই আমরা। ওর বাবা মা বোন সবাই অনেক ভালো ছিল। আপনার কথায় তো আর প্রমাণ হবে না ইমরান তার মেয়েকে হত্যা করে নাই। আমরা এসেই ধারালো ছুরিটা ইমরানের হাতে পেলাম, আর ইমরান তো লাশের সামনেই বসে আছে। এই প্রমাণটুকু কি যথেষ্ট নয় ইমরান হত্যা করেছে তার কন্যাকে? আপনারা এসে ইমরানকে আসামি মনে করে ধরেন, সব ঠিক আছে, কিন্তু স্যার, আপনি কি আপনার চাকরি জীবনে দেখেছেন অপরাধী অপরাধ করে সেখানে বসে থাকে? আবার অপরাধী অপরাধ করে সব আলামত এক জায়গায় রেখে, কিংবা কেউ কখনো কাউকে হত্যা করে লাশের পাশে বসে থাকে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওসি সাহেব, এটুকু অনুরোধ যে সাধের সংসারটা এমন নষ্ট করে দিল, এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে মেরে ফেললো, তাকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিন। আর ইমরান যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে তাকেও কঠিন শাস্তি দিন আপনি। আমরা আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যাব। অপরাধ যে করেই থাকুন, আপনার হাত থেকে কেউ রক্ষা পাবে না। এবার আপনি আপনার এলাকার মানুষদেরকে সরে যেতে বললে আমরা ইমরানকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। আর এই বাড়িতে যারা আছে তারা যেন কেউ আমাদের অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে না পারে। আর চেয়ারম্যান সাহেব, আপনাকে কথা দিতেছি, আসল অপরাধীকে আমরা বের করবই। এই সবাই সরে যাও, পুলিশ তাদের দায়িত্ব পালন করতে দিন। আমরাও চাই আসল অপরাধী ধরা পড়ুক, আর কে অপরাধ করেছে সেটা আমরাও জানতে চাই। চেয়ারম্যানের কথা শুনে সবাই জায়গা দিল ইমরানকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইমরান এখনও মেঝেতে তার মেয়ের লাশের কাছে বসে আছে আর বাবা কান্না করে যাইতেছে। অ্যাম্বুলেন্সের লোক এসে লাশ অ্যাম্বুলেন্সে তুলল। পুলিশ কনস্টেবল এসে ইমরানের কোমরে মোটা রশি বাঁধল এবং হাতে হ্যান্ডকাপ পরালো। ইমরানকে নিয়ে পুলিশ কনস্টেবল পুলিশ ভ্যানে তুলল। পুলিশ অফিসারের কাছে সাংবাদিকগুলো দৌড়ে এলো। স্যার, এই শিশুকন্যা নুসরতকে কিভাবে আর কি দিয়ে হত্যা করা হয়েছে বলে আপনার ধারণা? দেখুন, প্রথমে হয়তো শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, তারপর এই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলা হয়েছে। বাকিটা ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলতে পারছি না। স্যার, ভিকটিম নুসরতকে কি কারণে খুন করা হতে পারে বলে আপনারা মনে করেন? আপাতত কিছুই বলতে পারতেছি না। সন্দেহ এবং লাশের কাছে ভিকটিমের বাবাকে ধরেছি, তাকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবো। আর সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকেও সব জানিয়ে দিতে পারবো। দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না, এবার আমাদের যেতে দিন।
পুলিশ সাংবাদিকদেরকে সরিয়ে দিয়ে যেতে লাগলো। ইমরান এখনও কোনো কিছু বলতেছে না। এলাকার মানুষ সাংবাদিক চেয়ারম্যান ইমরানের চুপ থাকা দেখে মনে করতেছে এই হত্যা ইমরান করেছেন। ইমরান এখনও চুপ করে আছে। পুলিশ ভ্যানের কাছে তার বন্ধু, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাই একটা কথাই জিজ্ঞেস করতেছে, ইমরান তুই কি হত্যা করেছিস নাকি অন্য কেউ এই হত্যা করেছে? ইমরান তখনও চুপ করে আছে। অ্যাম্বুলেন্স লাশ নিয়ে আগেই হাসপাতালের দিকে রওনা দিয়েছে। এবার পুলিশ ভ্যানও আসামি ইমরানকে নিয়ে রওনা দিয়ে দিল। চেয়ারম্যান সাহেবের কাছে ইমরানের চাচাতো ভাই, ভাবি, চাচারা এগিয়ে এলো। চেয়ারম্যান সাহেব, আমরা তো কিছুই বুঝলাম না, ইমরান কেন এই কাজটা করবে? ইমরান তো ওর মেয়েকে অনেক ভালোবাসে, বলা চলে ইমরানের জীবন ছিল নুসরাত। মকবুল মিয়া, আমিও সেটাই ভাবতেছি। আর তোমরা যদি এখানে থাকতে তাহলে একটা কথা ছিল, সব কিছু জানতে পারতে। এটা তো আর আমাদের বাড়ি না, বড় ভাইয়ের বাগের জমি, এখানে দেখে আমাদের বাড়ি ছেড়ে এখানে এসে বাড়ি করলো। তারপর তো সুখেই তাদের দিন যেতে থাকলো। এমন নয় যে আমরা কেউ খোঁজ খবর নিতাম না। তা সব তো আমি জানি। একটু পর আমি থানায় যাব, দেখি কি হয়। আর ইমরানের জামিনের ব্যবস্থা করতে পারি কিনা। তোমরা যে যার বাড়ি যাও, পরে ডাক দিলে এসো। লাশ দেখি কখন পাঠিয়ে দেয়। পারলে বাঁশ কাটো, কবর খুঁড়ে রাখো তোমরা। চেয়ারম্যান সাহেব চলে গেল। ধীরে ধীরে ইমরানের বাড়ি থেকে সবাই চলে যেতে লাগলো। ইমরানের চাচা এবার ইমরানের বউয়ের কাছে গেল। বেচারি কাঁদতে কাঁদতে কেমন নিস্তেজ হয়ে গেছে। এখনও ইমরানের শ্বশুর বাড়ির কেউ আসেনি। ইমরানের বউয়ের মুখে দিয়ে তাকানো যাচ্ছে না। কোলে তার অবুঝ ছেলে বাচ্চাটা, সেও ক্ষুধার কারণে অনেকক্ষণ থেকে কান্না করেই যাচ্ছে। ইমরানের চাচি, ভাবি, চাচা, চাচাতো ভাই এবার রিপার কাছে গেল। রিপা হলো ইমরানের বউ, আর তার কোলেও 7 মাসের ছেলে বাচ্চা রাফিন। বউ, এভাবে আর কান্না করো না, যাও আগে রাফিন দাদু ভাইকে দুধ খাওয়াও, অনেকক্ষণ ধরে সে কান্না করতেছে। রিপা চাচি শাশুড়ির কথা মতো ঘরের ভেতরে গিয়ে রাফিনকে বুকের দুধ খাওয়াতে লাগলো। বাচ্চাটা দুধ মুখে নিয়েই কান্না থামিয়ে দিয়ে মায়ের কোলে ঘুমিয়ে গেল। রিপা এবার রাফিনকে বিছানায় ঘুমিয়ে দিয়ে বাইরে এসে চাচি শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আম্মা, কি থেকে কি হয়ে গেল? জীবনটা যে এলোমেলো হয়ে গেল। আমার মেয়েটাকে সে কেন হত্যা করলো? মেয়েটাকে তো সে অনেক ভালোবাসতো আম্মা। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, ইমরান তো নুসরাতকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, তাহলে সে কেন নুসরাতকে হত্যা করবে? আম্মা গো, তোমার নাতনি আজ 1 সপ্তাহ ধরে তোমার ভাতিজার কাছে একটা নতুন জামা আর একটা সাইকেল কিনতে চেয়েছিল। তোমার ভাতিজা বারবার তোমার নাতনিকে মানা করে, তার কাছে টাকা নাই। একদিন তো রাগ হয়ে নুসরাতের গায়ে হাতও তুলেলো সে। কাল রাতেও নুসরাত খুব বায়না ধরছিল গো। আর আজকে দেখেন কি থেকে কি হয়ে গেল। রিপা, কালকে তো ইমরান আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিল নুসরতকে সাইকেল আর জামা কিনে দিবে বলে। ইমরানের কাছে নাকি টাকা নাই, জমির ধান ফসল উঠলে টাকা হবে, তখন টাকা দিবে। আর আমার শ্বশুর তো টাকা দিল, তাহলে নুসরতকে কেন মারবে ইমরান? আচ্ছা বউ, যখন নুসরাতকে ইমরান মারলো তুমি কই ছিলে? আমা, আমি তখন গভীর ঘুমে। জানি না কাল কেন এত ঘুম আসছিল চোখে আমার। ঘুম থেকে উঠে দেখি পুরা মেঝেতে আবার কলিজার টুকরার রক্ত বয়ে যাইতেছে। আর নুসরাতের পাশে আমার ভাতিজা ওই চুরিটা নিয়ে বসে কপালে হাত দিয়ে আর নিজে নিজে বলতেছে, আর তোকে সাইকেল আর জামা কিনে দেওয়া হলো না আমার। তারপর কি হলো রিপা? যখন ঘুম থেকে উঠে এসব দেখি, আমি চক্কর খাওয়ার অবস্থায়। তারপর কুল কিনারা রাপে রক্ত রক্ত
আমার নুসরাতের রক্ত বলে চিল্লাতে থাকি। তখনই এলাকার আশেপাশের মানুষ এখানে জড়ো হতে থাকে, আর তারাই ফোন দেয়। বউ, তুমি পুলিশের সামনে কেন কিছুই বললে না? আমাকে, আমি যদি কিছু বলি তাহলে যদি আমার স্বামীর আরো বড় ক্ষতি হয়, এই ভয়ে বলি নাই। আচ্ছা, তখন ঈশিতা কোথায় ছিল? চাচা, ঈশিতা তো পাগল, তাকে তো ওই গোয়াল ঘরের পাশে আপনার ভাতিজা শিকল দিয়ে বেঁধে রাখে। ঈশিতা কি জানতো তার ভাই তার আদরের ভাতিজাকে মেরে ফেলবে? এসব বাদ দাও, যাও গিয়ে বাঁশ কাটো আর খবর যে ঘুরে তাকে কবর দাও। আর তোমরা বাপ ছেলে আগে ঘর থেকে একটা চৌকি বের করো, লাশ আসলে গোসল দিতে হবে তো। ইমরানের চাচির কথা শুনে তার ছেলে আর স্বামী ঘর থেকে চৌকি বের করে আনলো। তারপর চারিদিক ভালো করে কালো পর্দা দিয়ে ঢেকে দিল আর চৌকিটা পানি দিয়ে পরিষ্কার করতে লাগলো। চৌকি ধোয়া হলে একজন গেল বাঁশ কাটতে আর একজন গেল কবর যে খুঁড়ে তাকে ডাকতে। এতক্ষণ এসব কিছু টিভিতে দেখছিল রিপার মা বাবা। তারা আর দেরি না করে তাদের মেয়েকে ফোন দিল। আব্বা, তুমি তাড়াতাড়ি আসো, মাকে নিয়ে বাড়িতে অনেক বড় অঘটন ঘটে গেছে। আমরা তো মাত্র টিভিতে এসব দেখলাম, আমরা এক্ষুনি আসতেছি মা, তুই চিন্তা করিস না। ফোন কেটে দিয়ে রিপার মা ভাই বোনকে নিয়ে রিপার বাবা ইমরানের বাড়ির দিকে রওনা দিল। রিপার পরিবারের সবাই আসার কিছুক্ষণ পর নুসরাতের লাশ ময়না তদন্ত শেষে মানে কাটাছেঁড়া বোঝেন তো করার পর বাড়িতে আসলো। বাড়ির মহিলা মানুষগুলো ছোট্ট নুসরাতের লাশ চৌকিতে শুইয়ে দিয়ে গোসল দিল, তারপর সাদা কাপড় পরালো। এবার অপেক্ষা, চেয়ারম্যান গেছে থানায় ইমরানকে আনার জন্য। তো মেয়ের জানাজা হবে, তাকে তো লাগবেই। ওসি সাহেব, ইমরানকে একটু সময়ের জন্য ছেড়ে দেওয়া যায় না? না মানে ওর মেয়ের লাশ তো ময়নাতদন্ত শেষ, বাড়িতে এসেছে, নিজের মেয়ের জানাজা তো তাকে লাগবে নাকি? খুনি হলেও তো সে একজন পিতা। চেয়ারম্যান সাহেব, ধরে এনেছি থেকে এখন পর্যন্ত মুখ খোলেনি। এই আসামি দেখেন না কেমন করে বসে আছে, এখনো পর্যন্ত ওর গায়ে হাত তুলি নাই। আদালতের রিমান্ডের অপেক্ষায় আছি, আর আপনি কিনা এসেছেন একে নিয়ে যেতেই। আমি যেহেতু জনপ্রতিনিধি সেহেতু আমাকে আসতেই হবে স্যার। স্যার, আগে যদি রিমান্ডে নেন তো আসল আসামিকে ধরবেন কবে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? ইমরান আসামি নয় নাকি এই খুনের পিছনে আপনার হাত আছে চেয়ারম্যান সাহেব? স্যার, কে অপরাধী কে আসামি সেটা আপনারাই বের করেন, সেটা আমার কাজ নয়। আর হ্যাঁ স্যার, আগেও কিন্তু বলেছি ইমরান এই কাজ করতে পারে না। এই বিশ্বাস আর ভরসা ভর করে আপনাকে বললাম। একবার রিমান্ডটা পেয়ে যাই, তারপর সব বেরিয়ে আসবে, কে আসামি আর কে অপরাধী। তখন দেখা যাবে কে বাঁচে আর কে মরে। নুসরাতের মতো আমার ঘরেও একটা কন্যা সন্তান আছে, সব সময় নিজে ছায়া করে রাখি তারে। এই পাষাণ কিনা নিজ মেয়েকে হত্যা করেছে। নুসরাতকে দেখেই আমার মেয়ের কথা বারবার মনে পড়তেছে। স্যার, সব বুঝি, কি বলবো বলেন? জনপ্রতিনিধি কিছু করার নাই। আর আপনিও আইনের লোক, আইনের বাইরে আপনিও যেতে পারেন না। স্যার, একটু সহায় হন, অন্তত মেয়েটার জানাজায় থাকুক ইমরান। আদালতের কিংবা ডিসি স্যারের অনুমতি ছাড়া আমি তাকে নিয়ে যেতে দেব না। স্যার, লাশ অনেকক্ষণ আগেই এসে গেছে, সাদা কাপড় পরানো সব হয়ে গেছে, এখন শুধু ইমরানকে নিয়ে যাওয়া বাকি। দয়া করুন স্যার। আসামি পালিয়ে গেলে তার দায় ভার কে নেবে? স্যার, ইমরান পালাবে না, এটা আমার বিশ্বাস। আর যদি ইমরান পালিয়ে যায় তার বদলে আমাকে থানায় রাখিয়েন। আর তাছাড়া ইমরান তো একা যাবে না, তার সাথে তো আরও পুলিশও যাবে। এসআই সাহেব অনুমতি দিলেন, কিন্তু ইমরানের কোমরে রশি বাঁধা থাকবে আর হাতে হ্যান্ডকাফ পরা থাকবে এবং সাথে 3 জন কনস্টেবল যাবে। এসআই যেতে পারবে না, আর এক জায়গায় জমি বিরোধ নিয়ে পরিবারের ঝামেলা চলছে, সেখানে যাবেন তিনি।
পুলিশ ভ্যানে ইমরান, চেয়ারম্যান এবং কনস্টেবল উঠল। ইমরানকে নিয়ে আবারও তার বাড়ি যাবে তারা। বাড়ি এসে দেখে হাজার খানেক মানুষ হবে জড়ো হয়ে আছে, সাথে অনেক সাংবাদিক, ইমরানের আত্মীয়, তার বউয়ের আত্মীয় সবাই এসেছে। পুলিশ ভ্যান আসার সাথে সাথে সবাই সেদিকে এগিয়ে গেল। পুলিশ তার বাঁশি বাজিয়ে সবাইকে দূরে যেতে বলল। ইমরানের শ্বশুর এগিয়ে এসে ইমরানের গালে সজোরে থাপ্পড় দিল। ইমরান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু মুখে কিছুই বলল না। তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম, তোমাকে অন্য জামাইয়ের চেয়ে খুব বিশ্বাস করতাম, আর সেই তুমি কিনা ফুলের মতো নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে গলা কেটে হত্যা করলে। জামাই, তুমি এই কাজটা কেমন করে করতে পারলে? ফুলের মতো বাচ্চাটাকে মারার আগে তোমার হাতটি একবারের জন্য কেঁপে ওঠেনি? দুলাভাই, আপনি মানুষ নাকি পশু? আর একটা পশু তো তার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়, আর আপনি কেমন করে আমাদের আদরের ভাগ্নিকে মারতে পারলেন? আর তাকে এভাবে বলতে হবে না। এভাবে বললে তো আর আপনাদের নাতনি আর ভাগ্নি ফিরে আসবে না। অনেক অনুরোধ করে থানা থেকে অনুমতি নিয়ে ইমরানকে নিয়ে আসলাম। আপনারা আর ঝামেলা বাঁধাবেন না। চেয়ারম্যান সাহেবের কথা শুনে কেউ আর কোনো কিছু বলল না। এতক্ষণ ধরে শুধু ইমরান তাদের কথা শুনেছিল। ইমরানের চোখ বারবার তার বউ রিপাকে খুঁজছিল, কিন্তু রিপা তার চোখের আড়ালে। ইমরান ভেবে পায় না রিপা কি তাকে আদৌ ভালোবাসে নাকি মনের ভেতরে অন্য কিছু। এতক্ষণ তার বাবা মা ভাই যা যা বলল তাদের সেই কথার কি উত্তর দিতে পারত না রিপা? রিপাকেই বা ইমরান কি বলবে? ইমরান তো অপরাধী, আর অপরাধীর সাথে নিশ্চয়ই কেউ ভালো ব্যবহার করে না। হাতে হ্যান্ডকাপ আর কোমরের রশি বাঁধা অবস্থায় ইমরান গোসল করল। ওই পোশাকে ওই অবস্থায় ইমরান গোসল করল। মাগরিবের নামাজ শেষ হলে লাশ নিয়ে মসজিদের মাঠে সবাই উপস্থিত হলো। জানাজা শেষে মৃত নুসরাতকে দাফন করা হলো। নুসরাতের কবরে যখন ইমরান মাটি দিতেছিল তখন ইমরান চিৎকার করে কান্না করতেছিল। ইমরানের কান্না করা দেখে সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল। নিজের মেয়েকে হত্যা করে আবার নিজেই চিৎকার করে কাঁদে। ইমরান কি পাগল হয়ে গেল নাকি? মাটি দেওয়া শেষ হয়ে গেলে ইমরান মেয়ের কবরের উপর শুয়ে কাঁদতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কিছুই বলতেছে না। ইমরান যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না কি থেকে কি হয়ে গেল তার সাথে। পরে এলাকাবাসী তাকে কবরের উপর থেকে তুলল। পুলিশ সাথে সাথে ইমরানকে নিয়ে চলে গেল। ইমরান যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের কাছে রিপা আর তার পরিবার লোকজন গেল। চেয়ারম্যান চাচা, একা বাড়ি এই শিশু সন্তান নিয়ে কি করে থাকবো আমি? তাই আমি চাই আমি আমার বাবা মায়ের সাথে বাড়ি যেতে। দেখো, যেটা ভালো মনে করো তুমি। পুলিশ তো বলে গেছে এই বাড়ির কোনো লোক যেন তাদের অনুমতি ছাড়া কোথাও না যায়। আপনি এলাকার চেয়ারম্যান, তাছাড়া এই বাড়িতে একা একলা মেয়ে কেমন করে থাকবে বলুন? আর পুলিশ যখনই ডাক দিবে আমি আমার মেয়েকে নিয়ে সেখানেই হাজির হব। ঈশিতা তাহলে কার কাছে থাকবে বলুন? সেও তো অসুস্থ না? তার দেখাশোনা কে করবে এখন? মা রিপা, স্বামী শ্বশুরের ভিটে মাটি ছেড়ে গিয়ে কি বাবার বাড়িতে মন বসবে তোমার? চাচা, এখানে থাকলে যে আমি ঠিক থাকতে পারবো না। আমার মেয়ের কথা আর স্বামীর কথা যে বারবার মনে পড়বে। তখন কে আমার পাশে থাকবে? তাছাড়া ঈশিতার চাচা চাচি তো আছেই। বৌমা, তুমি তোমার মা না হয় 3টা দিন এখানে থাকো, দরকার হলে তোমার চাচি শাশুড়িও এখানে থাকবে। তারপর না হয় তুমি তোমার বাবার মায়ের সাথে চলে যেও। হ্যাঁ বৌমা, এই অবস্থায় চলে গেলে এলাকার মানুষ নানা রকম কথা বলবে তখন। এলাকার মানুষের কথায় কথায় কান দিলে কি আর না দিলে কি, আমাদের নাতনি তো আর ফিরে আসবে না। তবু আপু, চেয়ারম্যান সাহেব আর দুলাভাইয়ের চাচা যেহেতু বলছেন 3টা দিন থাকো না, এমনি মরা বাড়ি, তাছাড়া বাড়ি ছেড়ে গেলে ঈশিতার কি হবে? এই 3 দিন সবকিছু ঠিক করে নিয়ে যাও, পরে আমি আর বাবা এসে তোমাকে নিয়ে যাব না হয়? এটা অবশ্য ঠিক আছে। আমিও পুলিশ অফিসারকে বলে তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠাতে পারবো। শেষে সবাই এই কথায় রাজি হলো। ঈশিতাকে চাচা চাচির কাছে রাখা হবে, আর রিপা তার কোলের সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যাবে। ইমরানের যদি ফাঁসি হয় কিংবা জেল হয় তখন এই সম্পত্তি রিপা আর তার ছেলের নামে দেয়া হবে। আর যেহেতু চাচা চাচির কাছে ঈশিতা থাকবে, সেহেতু ঈশিতার নামে যদি ভোগ দখল করবে তার চাচা।
চেয়ারম্যান সাহেব যাওয়ার আগে সন্দেহের দৃষ্টিতে দুজনের দিকেই তাকালেন। হতে পারে এদের দুজনের একজন এই নুসরাত হত্যার সাথে জড়িত আছে। চেয়ারম্যান সাহেব কিছু না বলে আপন মনে চলে গেল। ইমরানের চাচা, চাচাতো ভাই, ভাবি ওরাও গেল। রিপার বাবা, ভাই, ভাবি তারাও গেল। বাড়ি থাকলো রিপা, রিপার মা, রিপার চাচি শাশুড়ি এবং ঈশিতা। বাড়িতে এখনও শোকের মতন চলতেছে। এর মাঝে রিপার ফোনে একটা কল আসলো। আমার এখানে থাকতে একটুও ভালো লাগতেছে না। মেয়েটাও নাই, মেয়ের বাপও নাই। এখন কি করে এখানে থাকবো আমি? কিছুদিন থাকো, তারপর সব ম্যানেজ করে তোমার বাড়ি চলে যেও। এখন তো বাবার বাড়ি যেতেই হবে। এখানে থাকলে আমি বাঁচতে পারবো না। এখানে সুখও পাবো না আমি। সময় হলে সুখ এমনিতেই চলে আসবে, কয়টা দিন তো মানিয়ে নিতে হবে নাকি? আরও কিছুক্ষণ কথা বলার পর রিপা ফোনটা কেটে দিল। রাতের খাবার ইমরানের চাচা দিয়ে গেল। কোনো রকমে সবাই রাতের খাবারটা খেলো। রিপা তার কোলের সন্তানকে অনেক ভালোবাসে। এই কোলের সন্তান ছাড়া রিপা এখন চলতেও পারে না বলা চলে। যখন থেকে রাফিন তার পেটে ছিল তখন থেকেই রিপা খুব সাবধানে চলাফেরা, নিজের যত্ন নেওয়া সব করেছে। রাফিনের জন্মের পর তো সব থেকে বেশি খুশি রিপাই ছিল। পরের দিনের ঘটনা, আদালত ইমরানকে 4 দিনের রিমান্ড দিয়েছে। যে পুলিশ তাকে ধরেছে সেই পুলিশগুলোর কেউই ইমরানকে মারতেছে না। ইমরানের মুখ জবানি নেওয়ার জন্য আলাদা পুলিশ এসেছে। ইমরানকে এমন কোনো অত্যাচার নাই যে রিমান্ডে পুলিশ করে নাই। তবুও ইমরান মুখ দিয়ে একটা কথাও বলে নাই। যে ইমরান হাজারো কথা বলতো, সেই ইমরান এখন কেন জানি বোবা হয়ে গেছে। টানা 3 দিন ইমরান রিমান্ডে থাকার পর যখন মুখ খুলতেছিল না, ঠিক তখনই হাসপাতাল থেকে রিপোর্ট আসলো নুসরাতকে একজন নয় বরং 3 জন মিলে হত্যা করেছে। এবার তো পুলিশের মাথা ঘুরে গেল। ঠিক তখনই থানায় হাজির হলো ইমরানের এলাকার চেয়ারম্যান। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। মাত্র আমাদের হাতে নুসরাত হত্যার রিপোর্ট এসেছে, কিন্তু এদিকে ইমরান তো মুখ খুলতেছে না। তা রিপোর্টে কি এসেছে? আর ইমরান বা কোনো মুখ খুলছে কি না? রিপোর্টের কথা তো আমরা আপনাকে জানাতে পারবো না, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাজ। আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারেন? হঠাৎ আমরা সাহায্য কেন স্যার? হ্যাঁ, আপনার সাহায্যের খুব দরকার। আপনি দয়া করে একটু ইমরানের সাথে কথা বলবেন, যেন সে আমাদের সব কিছু বিস্তারিত বলে। যদিও বা রিমান্ডে থাকা আসামির সাথে কারো যোগাযোগ কথা বলার নিয়ম নাই, তবুও আমি আপনাকে অনুমতি দিতেছি এবং ইমরানের মুখ দিয়ে কথা বের করার জন্য। কি যে বলেন না স্যার, অবশ্যই আমি এই কাজ করব। হ্যাঁ, ইমরান আমাকে খুব মানে, আর আমার সাথে তার দেখা হলে সে অনেক কিছু আমাকে বলতেও পারে। ছেলে বড্ড একা, দেখেন না এই 3 দিন তার সাথে আমি ছাড়া কেউ দেখা করতে আসে নাই। আর আসবেই বা কেমন করে? তারা তো সবাই ভয়ে আসে যদি তারা অফিসে যায়। এত সব কথা রাখেন আপনি, একটু ইমরানের সাথে কথা বলার চেষ্টা করুন। আপনাকে আমি 10 মিনিট সময় দিতেছি। এত কথা বলেও লাভ নেই। এই কেসটা নিয়ে সাংবাদিকগুলো যা শুরু করেছে, উপর মহল থেকে শুধু চাপ আর চাপ আসতেছে। ইতিমধ্যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অন্য বিভাগও কাজ শুরু করেছে এটা নিয়ে। চেয়ারম্যান সাহেব টর্চার করা সেলে গেল। সেখানে গিয়ে দেখে ইমরানের শরীরে কোনো কাপড় নেই, আছে শুধু তার ছোট্ট প্যান্টটা পরনে। ইমরানকে উপর করে শুইয়ে দিয়ে 2 পা পিঠের কাছে এনে 2 হাত দিয়ে বেঁধে রেখেছে। শক্ত একটা ছোট্ট টেবিলের ওপর ইমরানকে রেখেছে। পিঠ বরাবর 1000 পাওয়ারের লাইট লাগানো। একটা পুলিশ গিয়ে ইমরানের বাঁধন খুলে দিল। তারপরে তাকে টেবিল থেকে নামিয়ে মেঝেতে বসিয়ে রাখলো। ইমরানের পুরো শরীরে মারের দাগ। ইমরানকে এই অবস্থায় দেখে চেয়ারম্যান সাহেবের চোখে পানি চলে আসলো। সেখান থেকে পুলিশরা চলে গেল। চেয়ারম্যান সাহেব ইমরানের কাছে এগিয়ে গিয়ে তার পাশে বসলো। চেয়ারম্যানকে জড়িয়ে ধরে ইমরান কান্না করতে লাগলো। ইমরানের কান্না করা দেখে চেয়ারম্যানও কান্না করতে লাগলো। এভাবে কাঁদিস না ইমরান, আমি জানি তুই এই জঘন্য কাজটা করিস নাই। আমার তোর প্রতি বিশ্বাস আছে। চাচা, আমি সত্যি এই কাজ করি নাই। আমার চোখের সামনে আমার মেয়েটা মরে গেল, আমি বাবা হয়ে তাকে বাঁচাতে পারি নাই চাচা। তাহলে পুলিশকে সত্যি কথাটা তুই কেন বলছিস না? দেখ তোর কি অবস্থা করেছে ওরা। তুই পুলিশকে সত্যিটা বলে দে, দেখ বাকিটা আমি কি করি। চাচা, পুলিশ তো উল্টাপাল্টা প্রশ্ন করে, তারা তো আমাকে কথা বলার সুযোগ দেয় নাই।
তাদেরকে কেমন করে বোঝাবো আমি আমার মেয়েকে মারে নাই? চাচা, আমার মেয়ে যখন আমার সামনে মারা গেল তখন আমি স্তব্ধ হয়ে গেছি। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারি নাই। তারপর যখন সব মানুষ আমাকে দোষ দিতেছিল তখন তো আরো ভয় পেয়ে যাই। এখানে যখন পুলিশ আমাকে নিয়ে এসে নানা রকম কথা গালাগালি করলো তখন তো মনে হয়েছিল এই বুঝি এবার আমিও মরে যাবো। আচ্ছা, বিশ্বাস করেন এমন ভাবে মেরেছে, কথা বলার বা কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাহলে এখন বল, কে তোর মেয়েকে হত্যা করেছে? তারপর দেখ আমি কি করি। হ্যাঁ চাচা, সব বলবো আমি। চাচা, আমি পানি। ওই অবস্থায় ইমরান জ্ঞান হারিয়ে ফেলল। চেয়ারম্যান সাহেব তো ভয় পেয়ে গেল। তিনি সেখান থেকে পুলিশকে ডাকতে লাগলো। পুলিশ দ্রুত সেলের ভিতরে আসলো। এসে দেখে ইমরান জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেক মার খেয়েছে, তার উপরে 3 দিন থেকে শুধু পানি ছাড়া ইমরানকে কিছুই খেতে দেয়নি। ইমরানকে পোশাক পরিয়ে দ্রুত পুলিশের গাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। এদিকে পরের দিন সকাল থেকে রিপা বারবার চেয়ারম্যানকে ফোন দিতেছে, আর চেয়ারম্যান সাহেব জেলের সবচেয়ে বড় উকিলের সাথে ইমরানের ব্যাপারে কথা বলতেছে। আর রিপার ফোন পেয়ে চেয়ারম্যান ফোন ধরল। হ্যাঁ রিপা, বলো কি হয়েছে, এত ফোন দিয়েছো কেন? চাচা, পুলিশের সাথে কি কথা বলেছেন? আমরা কি বাড়ি থেকে যেতে পারবো? কালকেই না বললাম 3 দিন থাকা লাগবে, তারপর স্বামী থানায় কোথায় তাকে বের করার চেষ্টা করবে, তা না করে বাড়ি থেকে শুধু যেতে চাচ্ছ? চাচা, আমিও চাই আমার স্বামী বের হয়ে আসুক, কিন্তু চাচা, যদি আমাকেও সন্দেহ করে ধরে তখন আমার দুধের শিশুর কি হবে চাচা? তোমার চা শ্বশুর উকিল আছে, এসেছি। উকিলের সাথে কথা বলার পর দেখি থানায় গিয়ে কথা বলি। আচ্ছা চাচা। চাচা, আমার স্বামীকে যেন তারা ছেড়ে দেয়। মেয়ে তো আমাদের, ওর বাবা খুন করেছে তাতে কি? চাচা, আমার স্বামীকে ফিরিয়ে আনুন। মেয়ে গেছে, আল্লাহ চাইলে আরও মেয়ে পাবো। আমার স্বামীকে চাই চাচা। পুলিশ কি আর এসব বুঝবে রিপা? দেখি কত দূর কি করা যায়, এবার রাখি। ফোন রাখার পরেই ইমরানের চাচা চেয়ারম্যানকে জিজ্ঞেস করলো রিপা তাকে কেন ফোন দিয়েছে। পরে ইমরানের চাচাকে চেয়ারম্যান সাহেব সব বলল। তারপর আবার উকিলের সাথে কথা বলা শেষ করে তারা থানার দিকে রওনা দিল। কিন্তু তারা থানায় থাকা ইমরানের সাথে আর দেখা করতে পারবে না, কারণ ইতিমধ্যে ইমরানের রিমান্ড মঞ্জুর হয়েছে। সেখানে আর চেয়ারম্যান আর ইমরানের চাচা সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসেই কি বললো উকিল আর পুলিশ? উকিল আপাত জমিনের কিছুই করতে পারবে না, ইতিমধ্যে ইমরানের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। এটা কি বলো তুমি? ছেলেটার কেউ নেই বলে তার সাথে এমন অন্যায় হবে? দেখো, তুমি ভুল বুঝছো, পুলিশ তো আর আসামিকে ছাড়তে পারে না। তাছাড়া বউয়ের মুখে সব কিছু শুনেছ। ইমরান যদি সত্যি খুন করে না থাকে আর সে যদি জানে কে আসল অপরাধী, তাহলে তার রিমান্ড বাতিল হতে পারে। তা রিপা, তুমি কি একবার যাবে নাকি ইমরানের সাথে দেখা করতে? না চেয়ারম্যান চাচা, আমি যাব না। আমার এমনিতেই থানা পুলিশ ভয় করে। যা করার আপনারা দ্রুত করুন। আমার মেয়ে তো আর ফেরত পাবো না, কিন্তু আমার স্বামীকে যেন তারা ছেড়ে দেয়। সবকিছু ইমরানের মুখ জবানির উপর নির্ভর করতেছে রিপা। চাচা, এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। এখানে আমার স্বামী নেই, সন্তান নেই। কেমন করে এখানে থাকি আমি? চাচা, পুলিশকে বলে আমাকে আমার বাবা মায়ের সাথে যেতে দেন। আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার মেয়েটা স্বামী সন্তান হারানোর শোকে দেখেন এই 2 দিন কেমন হয়ে গেছে। এই বাড়িতে আমার নাতনি খেলা করত, তার স্বামী ছিল, এখন দেখেন বাড়িটা কেমন হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি আসি। আমি ওসি সাহেবের কে ফোন করে বলি, তারা যদি যেতে দেয় অবশ্যই যাবেন আপনারা। চেয়ারম্যান সাহেব থানায় ওসি সাহেবকে ফোন দিল। অনেকক্ষণ বোঝানোর পর ওসি সাহেব বুঝতো, কিন্তু শর্ত দিল সাক্ষী আর আসামি আরও আছে কিনা তাদের ধরার জন্য ইমরানের বউকে যখন থানায় ডাকবে ঠিক তখনই তাকে আসতে হবে।
চেয়ারম্যান সাহেব লাউড স্পিকারে কথা বলতেছিল। ওসির কথা শুনে রিপা ইশারায় চেয়ারম্যান সাহেবকে বলল, আমি রাজি আছি। চেয়ারম্যান সাহেবও ওসিকে বলল, ঠিক আছে, যখন ডাকবেন তখন রিপা থানায় যেতে রাজি আছে। চেয়ারম্যান সাহেব সেখান থেকে সব বলে চলে গেল। তিনিও আজ 2 দিন ধরে ঠিকমতো ঘুমোতে আর খেতেও পারছেন না। রিপা ঘরে ঢুকে তার আর তার ছেলে রাফিনের সব কাপড় ব্যাগে ভরে ঘরে তালা মেরে বাইরে এলো। চাচা চাচি বাড়িটার দিকে লক্ষ্য রাখবেন। আমার স্বামী ছাড়া পেলেই আমি চলে আসব। আর জমিগুলো আপনারা চাষ করিয়ে যা ফসল উঠবে এর থেকে আমাদের মা ছেলেকে দিয়েন। আর যদি আপনার ভাতিজার কোনো হয়ে যায় তাহলে সব কিছু আমার ছেলের নাম করে দিয়ে সারা জীবন দরকার হলে বিধবা হয়ে থাকবো আমি। এসব নিয়ে টেনশন করতে হবে না তোমাকে বৌমা, চেষ্টা তো করে যাচ্ছি ইমরানকে জামিন করার জন্য, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছে। বৌমা, আগেই বিধবা হতে চাচ্ছ তুমি? যদি ইমরান অপরাধ না করে কিংবা অন্য কেউ এটা করেছে তখন? আর হ্যাঁ, ইমরানের যত সম্পত্তি সব তো সন্তানের। এখানে তো আমরা ভোগ দেখালে কেউ না, কিন্তু তুমি থাকলে ভালো হতো। ঈশিতাকে অন্তত তুমি দেখতে পারতে। চাচা চাচি কি করে আপনাদেরকে বোঝাই, মন যেতে চাচ্ছে না এ বাড়ি ছেড়ে। আজ 10 বছর ধরে এই বাড়িতে আমি, কিন্তু এখন এই অবস্থায় পুরুষহীন বাড়িতে কেমন করে একা থাকবো? তাছাড়া আপনাদের ভাতিজা সামান্য সাইকেল আর জামার জন্য নিজের মেয়েকে থাক বৌমা, আর কেঁদো না, অনেক কেঁদেছ তুমি। চাচি, কথা দিতেছি, আবার সব স্বাভাবিক হলে অল্প কিছুদিনের মধ্যে আমি আমার স্বামীর এই ভিটে বাড়িতে আসবো। বেআইন, আমাদের নাতিটাকে দেখে রাখবেন, আর পারলে রিপাকে একটু সঙ্গ দিয়েন, মেয়েটা অনেক ভেঙে পড়েছে। বিয়াই, এসব আপনাকে ভাবতে হবে না। আপনি জামাইকে যেমন করে পারেন জামিন করিয়ে বের করে নিয়ে আসুন। আমি আর চেয়ারম্যান সাহেব তো চেষ্টা করেই যাচ্ছি, তা এখনই কি আপনারা চলে যাবেন? হ্যাঁ চাচা, বাড়িটার দিকে খেয়াল রাখিয়ে গরুগুলো, ছাগল, হাঁস, মুরগি আপনার বাড়ি নিয়ে যাইয়েন। চাচা চাচি, আপনারা ঈশিতার দিকে একটু খেয়াল রাখবেন। ওই ঘরে ঈশিতার ঔষধ আছে। ননদিনীটা ভালো হলে তখন আর কোনো সমস্যা থাকবে না। সুস্থ হয়ে বিয়ে দিয়ে জামাই সহ এই বাড়িতে থাকবে। আমরা তাহলে রওনা দিলাম। রিপা আর ওর মা বাড়ি থেকে চলে গেল। চাচি কিছু দূর এগিয়ে দিয়ে আসলো। ঈশিতা মানসিক সমস্যায় ভুগলেও এত দূর বুঝতে পারল না তার ভাবি হয়তো আর ফিরে আসবে না। ঈশিতা আধো আধো ভাবে ভাবি ভাবি বলে কান্না করতে লাগলো। চাচি এগিয়ে এসে ঈশিতাকে বুকে টেনে নিল। ঈশিতার এখন আপন বলতে কেউ থাকলো না। চাচি ঈশিতাকে ঘরে নিয়ে গেল, নিজ হাতে ঈশিতাকে খাইয়ে দিতে লাগলো। ঈশিতার খাওয়া শেষ হয়নি, এর মাঝে চাচা রিপার আর তার মাকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফিরে এলো। আমার মন বলে কি এই নুসরাত আত্মহত্যার পিছনে নিশ্চয়ই বৌমার হাত আছে। আমি তো তেমন কোনো কিছু লক্ষ্য করলাম না। তুমি কি করে বুঝলে রিপার এখানে হাত থাকতে পারে? তুমি বলো, একটা বারের জন্য স্বামী নিয়ে তার মাথায় কোনো চিন্তা নাই? নুসরাতের দাফন হবার পর থেকে রিপা বাড়ি বাড়ি করে একেবারের জন্য ইমরানকে সে দেখতে গেল না, আর বারবার বলতেছে সম্পত্তির কথা। কিন্তু সেদিন যে রিপা বলল ইমরান নাকি নুসরাতকে হত্যা করেছে। না গো, এখানে তো সবচেয়ে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যে নুসরাতকে ইমরান নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। সে কেমন করে নিজ হাতে নুসরাতকে মারতে পারে, যেখানে ইমন একদিনও নুসরাতের গায়ে হাত তোলে নাই? এটাও তো দেখো না, হঠাৎ করে ইমরানের বাপ মারা গেল, তারপরে ঈশিতা পাগল হয়ে গেল, এখন আবার নুসরাত মারা গেল। আমার না মাথা কাজ করতেছে না। চেয়ারম্যান সাহেব তো রিপাকে সন্দেহ করতেছে খুব। তাছাড়া এই 2 দিন দেখলে না, রিপা কার সাথে যেন ফোনে কথা বলে, হঠাৎ আসে, হঠাৎ আবার মুখটা আকাশের রঙের মতো কালো করে ফেলে। আল্লাহ যেন এই যাত্রায় ইমরানকে রক্ষা করে গো।
এখন আল্লাহ ছাড়া ইমরানকে বাঁচানোর কেউ নাই। কত আনন্দ মুখের ছিল বাড়িটা, আর সেই বাড়িটা কি না কি হয়ে গেল। চিন্তার বিষয় তো সেটাই বউ। আমি যত দেখতেছি এখানে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে, যেটা একমাত্র রিপা আর ইমরানই জানে। চেয়ারম্যান সাহেব সহ একটু ভালো করে লোক লাগিয়ে দেখো না আসলে কি হচ্ছে। চেয়ারম্যান সাহেব তো কম বেশি অনেক কিছুই বুঝবেন, জানেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো তুমি ঈশিতার সব কিছু নিয়ে আমাদের বাড়িতে চলো। তোমার ছেলে এসে বাকি সব কিছু বাড়ি নিয়ে যাবে। এভাবে তো আর ফাঁকা বাড়িতে সব কিছু রাখা যায় না। আমি বরং একটু চেয়ারম্যান সাহেবের বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। আমি ঈশিতাকে নিয়ে বাড়ি যাই, তোমার ছেলেকে এখানে পাঠিয়ে দিয়েছি। ইমরানের চাচা গেল চেয়ারম্যানের বাড়ির দিকে, আর চাচি ঈশিতার সব কিছু গুছিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। বেশি দূর বাড়ি নয়, এই তো 5 মিনিটের পথ। ইমরানের চাচি ঈশিতাকে নিয়ে যাওয়ার পর তার ছেলেকে ইমরানের বাড়িতে পাঠিয়ে দিল হাঁস মুরগি গরু ছাগলগুলো নিয়ে আসার জন্য। দেখতে দেখতে এভাবে আরও 2 দিন কেটে গেল। চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা করেও এই 3 দিন ইমরানের সাথে দেখা করতে পারেনি। পরে যখন দেখা করলো, কথা বলল, সেসব কিছু তো আপনারা জানেন। বাবা ইমরান, এবার সবাইকে সত্যিটা বলো, তুমি আসলে নুসরাতকে কে হত্যা করেছে? ইমরান এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। তার আদরের মেয়ে আজ মাটির কবরে। যে মেয়েকে সে কত ভালোবাসতো, আদর করত, আজ সেই মেয়ের হত্যার জন্য ইমরান আসামি। ইমরানের চাচা ইমরানকে তুলে দেয়ালের সাথে হেলান দিল আর পিঠে একটা বালিশ দিল। ইমরান, এভাবে আর চুপ করে থেকো না। দেখো বাবা, এখানে যারা এসেছে তারা সবাই তাদের কাজ ফেলে তোমার মুখ জবানি শোনার জন্য এসেছে। এমনিতে এই কেস নিয়ে অনেক কিছু হচ্ছে মিডিয়ায়। তোমাকে এখন কেউ কিছু বলবেও না, তোমার গায়ে হাত তো তুলবে না। তুমি ভয় ডরহীনভাবে সব বলো বাবা। চাচা, আমার মেয়েকে হত্যা করছি আমার বউ আর নুসরাতের ক্লাস শিক্ষক। ইমরানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এটা কি বললো ইমরান? কেউ কারো নারী ছেঁড়া ধন মারতে পারে? আমি সত্যি বলতেছি চাচা, আমার বউ আর ওই মাস্টার আমার আদরের মেয়েটাকে মেরে ফেলেছে। ইমরান, সব কিছু খুলে বলো, সব কিছু শুরু থেকে বলো। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ কিছু বুঝতে পারতেছে না, এমনকি লেখক শামীমের পাঠক পাঠিকা কেউ কিছু বুঝতেছে না। অতীত সালটা 2010। তারও 3 বছর আগে ইমরানের বাবা নিজের ভিটে মাটি ছেড়ে তার চাষের জমির পাশে বাড়ি করেন। আশেপাশে তেমন তখন কোনো বাড়িঘর নেই। ইমরানের মা অনেক আগেই মারা গেছেন। ইমরানের বাবা এখানে বাড়ি করেছে যাতে চাষের জমি দেখাশোনা করা যায়, সব সময় চাষ কাজ কর্ম করা যায়। নিজের ভাইয়ের সাথে যেন কখনো ঝগড়া না লাগে, সম্পর্ক ভালো থাকে, সেজন্য এত দূরে আসা। নিজের সকল আত্মীয়র সাথে যেন সবসময় ভালো সম্পর্ক এবং নিজের মেয়ের পড়াশোনা ভালোভাবে করানো যায়। তাছাড়া ইমরানের বিয়ের বয়স হয়েছে, ইমরানকে বিয়ে দিতে হবে। ঈশিতাও পড়ালেখা করতেছে, বড় হলে তাকেও বিয়ে দিতে হবে। তার জন্য দূরে বাড়ি করা এবং বাড়িটা সুন্দর করে তৈরি করা। আব্বা, আমি আর রান্না করতে পারবো না, এখন তোমার ছেলেকে একটা বিয়ে দাও। কেন রে, আমাকে কেন বিয়ে করতে হবে? তোর রান্না করতে সমস্যা কি শুনি? আমার মেলা সমস্যা, তোর বিয়ে করতে সমস্যা কি শুনি? আমি এখন বিয়ে করব না। আমি আব্বার সাথে চাষের জমিতে কাজ করব আর আব্বাকে সাহায্য করব। এখন আব্বা সুস্থ আছে, আমি চাষের বাকি কাজগুলো শিখে নেব। কেন, বিয়ের পর বুঝি তুই কাজ করবি না? আব্বা মনে হয় তোকে সব শিখিয়ে দেয় নাই? ঠিক আছে, তোর যখন রান্না করতে এত সমস্যা, এখন তোকে রান্না বাড়ির সব কাজ আমি আর আব্বাই করব। আমি মায়া মানুষ নাকি বাড়ির কাজ করবো আমি? তোর বিয়ে করতে সমস্যা কি? আচ্ছা যাও, তোমাকেও করতে হবে না, আমি একাই সব কাজ করব। শোন দাদা ভাই, মেয়েদের কাজ মেয়েরা করে আর ছেলেদের কাজ ছেলেরা করে, তুই কেন করবি না? আব্বা দেখো, আমার পড়াশোনা এখন খুব খারাপ হচ্ছে। পড়াশোনা ঠিক মতো করতে না পারলে বড় হয়ে ডাক্তার হব কেমন করে? আর দাদা ভাই, তুই তো নিজেও পড়াশোনা করিস নাই, সবসময় তো আব্বার সাথে মাঠে কাজ করছিস। তুই কি চাস আমিও তোদের মতো মাঠে কাজ করি? দেখ বাবা, তোর মা যদি বেঁচে থাকতো তোকে কখনো বিয়ের কথা বলতাম না।
ইমরান, তুই আমি দুজনে জমিতে কাজ করতে যাই, তোর বোন যায় স্কুলে পড়তে। সারা দিন বাড়ি ফাঁকা থাকে। বাড়িতে গরু ছাগল আছে, আশেপাশে কোনো বাড়ি নাই। যদি চোর এসে সব চুরি করে নিয়ে যায় তখন কি হবে? এত পরিশ্রম করে কি তখন কোনো লাভ হবে? আব্বার সাথে তো এত বছর ধরে জমি চাষ করতেছিস, তা তোর কি কেন উন্নতি হয়েছে বল? দেখ দাদা ভাই, বিয়ের পরও সব কিছু করতে পারবি। বিয়ের পর কি আর আব্বার সাথে থেকে কাজ করতে পারবো নাকি? বিয়ের পর শ্বশুর বাড়ি যাও, তাদের আত্মীয়র বাড়ি যাও। তাছাড়া লোক মুখে শুনেছি বিয়ের পর ছেলেরা নাকি বউয়ের গোলাম হয়, বউয়ের নবকথা শুনতে হয়, এমনকি বাবা মা ভাই বোনকে পর করে দেয়। দেখ বাবা, সব মেয়েরা একরকম হয় না। আমি তোর জন্য ভালো একটা মেয়ে নিয়ে এসে বিয়ে দেব। দরকার হলে 10 গ্রামে খুঁজে ভালো একটা মেয়ে তোর বউ বানাবো। আরে গাধা, দাদা ভাই তুই ঠিক থাকলে তো সব ঠিক। তুই যদি বেটি খোস, তোর বউ লাই পাবে। বিয়ে আমি করব, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আব্বা, দাদা ভাই যে শর্ত দেয় মেনে নাও না। আমি কোনো শিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারবো না। লোক মুখে শুনেছি যারা শিক্ষিত হয় তা নাকি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি যেমন মূর্খ সাদামাটা ছেলে, আমার বউকেও মূর্খ সাদামাটা ছেলেই বিদেয়ী হতে হবে। তোকে কি আর গাধা বলে ডাকি? একজন শিক্ষিত মা একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবার গড়ে দিতে পারে। দেখ দাদা ভাই, তুই আর বাবা পড়াশোনা জানিস না, তাই তো আমাকে প্রাইভেট পড়তে হয়। তোমরা যদি একটু পড়াশোনা জানতে, তাহলে কি আমাকে বাইরে টাকা খরচ করে পড়তে হতো? তাছাড়া ভবিষ্যতে কি তোর বাচ্চা হবে না? তাকে কি তুই শিক্ষিত করতে পারবি? তোর বউ শিক্ষিত হলে তখন তোর বাচ্চা সব জানতে পারবে। ঈশিতা ঠিক বলেছে। আমরা শিক্ষিত হলে কি আর মাঠে কাজ করা লাগে? তাছাড়া শিক্ষিত বউ ঘরে আসলে আমাদের অনেক কাজে আসবে। তুই আর আমি তো টাকা হিসাব করা ছাড়া কিছুই জানি না। ঠিক আছে আব্বা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আব্বা, তাহলে ঘটককে আজকেই খবর দাও। আজকে থেকেই দাদা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু হোক। আমি আজকেই ঘটকের সাথে কথা বলতেছি। ইমরানের বাবা ঘটকের কাছে গেল, ঘটককে সব কিছু বলল এবং এটাও জানালো মেয়ে হতে হবে মনের মতো। মেয়ে যেন তাদের বাড়িকে নিজের বাড়ি মনে করে, আর যে মেয়ে তার ছেলের বউ হবে সে বউ নয়, বরং তার নিজের মতো তাদের বাড়িতে থাকবে। একদম গেরস্ত মেয়ে চাই, পুরো সংসারটা যে আগলে রাখবে। ঘটক শুনে বলল, আচ্ছা আপনি যেমন বলছেন তেমন মেয়ে আমি খুঁজে দেব, কিন্তু একটু সময় দিতে হবে আর আমার যাতায়াত খরচটা দিতে হবে। ইমরানের বাবা কোনো কৃপণতা না করে ঘটককে 500 টাকা একটা নোট দিল। তারপর ঘটক মেয়ে খোঁজা শুরু করে দিল। আব্বা, এতদিন হয়ে গেল, ঘটক এখন পর্যন্ত দাদা ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারলো না। এসব কাজে একটু সময় লাগে রে মা। আচ্ছা, তোর ভাই কোথায়? তাকে তো দেখছি না। দাদা ভাই তো ওই পাশে জমিটাতে সার দিতে গেছে, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিল অবশ্য। যা হোক, ছেলে আমার পুরোপুরি কৃষি কাজে লেগে গেছে। এভাবে কাজ করতে পারলে সংসারের উন্নতি হবে বটে। এভাবে দিনের পর দিন যেতে লাগলো। ঘটক এখন পর্যন্ত সেই রকম মেয়ে খুঁজে পাচ্ছে না। যদিও 2-3 জন মেয়ে পেয়েছিল, কিন্তু ইমরান বকলম দেখে মেয়ে পক্ষ রাজি হয়নি। যাই হোক, অবশেষে একটা মেয়ের সন্ধান ঘটল। আজকের মেয়ে পক্ষ ছেলের বাড়ির লোককে দেখা করতে বলেছে। ইমরান তার বোন বাবা রেডি হয়ে মেয়ে দেখার জন্য রওনা হলো। প্রায় 1 ঘন্টার পথ বটে। যাই হোক, তারা মেয়ের বাড়িতে এসে পৌঁছালো। ইমরান ওর বাবা বোন সহ একসাথে বসে আছে। কিছু সময় পর ঘটক কনের বাবা আর মাকে নিয়ে আসলো। এই যে রিপার বাবা, ইনি হচ্ছেন ছেলের বাবা, এটা হচ্ছে ছেলের বোন, আর এই হচ্ছে ছেলে। ইমরানের বাবা সালাম দিয়ে রিপার বাবার সাথে কথা এগোতে থাকলো। ভাই সাহেব, আমাদের কোনো দাবি দেওয়া চাওয়া পাওয়া কিছুই নাই। আমরা বউ চাই না, একটা মেয়ে চাই। বাড়িটা আমাদের পুরোই ফাঁকা। আল্লাহ দিলে সংসার আমাদের অনেক বড়ই আছে। চাষের জমি আছে, পুকুর আছে, গরু ছাগল হাঁস মুরগি সব আছে। শুধু বাড়িটা সামলাবে আর আমাদের দেখাশোনা করবে, এমন একজন আমাদের বাড়িতে নাই। এই যে মা মরা মেয়ে আমার, ছোট মানুষ, একাই তো সব কাজ করতে পারে না। সবই তো বুঝলাম ভাই সাহেব, আমার মেয়েও কিন্তু সাংসারিক সব কাজ কাম পারে। অনেক আদর যত্ন দিয়ে বড় করেছি। ভাই সাহেব,
আমাকে ওসব আর বলতে হবে না। আমি চাই আমার ঘরে একটা লক্ষ্মী আসুক, তাহলে সংসারটা আমার পরিপূর্ণ হবে। আমার মেয়েকে না দেখেই এসব কথা বলতেছেন? পরে যদি আমার মেয়েকে দেখার পর আপনাদের পছন্দ না হয়? কি যে বলেন না ভাই! ঘটক আমাকে প্রথম যখন আপনাদের পরিবার সম্পর্কে বলেছে, তখনই মন স্থির করেছি আপনার মেয়েকে আমার ছেলের বউ করব। তবুও তো একটা কথা থাকে ভাই, আমাকেও ঘটক আপনাদের সম্পর্কে সব বলেছে। যখন সব বলেছে তখন আর নতুন করে কি বলার থাকে? দেখুন, এখনকার যুগে তো অনেক ঘটক টাকা খেয়ে মিথ্যা বলে, কিন্তু এই ঘটক আমাকে আপনার সম্পর্কে যা বলেছে তার প্রমাণ পেলেন, এবং আপনার সম্পর্কে যা বলেছে তার প্রমাণও পেলাম, এবং আপনার সম্পর্কে যা বলেছে তার প্রমাণও পেলাম। তার কথা না বলি, এবার মেয়েকে নিয়ে আসুন দেখি। কই গো রিপার মা, হলো তোমাদের? এবার রিপাকে নিয়ে আসো। রিপার বাবা চিৎকার করে বলল, মানে একটু জোরে ডাক দিল আর কি। একটু পর রিপার ভাবি আর মা রিপাকে সাথে নিয়ে এলো। রিপা মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়েছে, তার সাথে নাস্তার থালা। ঘরে ঢুকেই মাথা নিচু করে সবাইকে সালাম দিল রিপা। রিপার সালামের উত্তর সাথে সাথেই দিল ইমরানের আব্বা। রিপা টেবিলের উপরে নাস্তা রেখে দাঁড়িয়ে রইল। মা, তুমি এবার চেয়ারে বসো, এভাবে দাঁড়িয়ে থেকো না। রিপার ভাবি রিপাকে ধরে চেয়ারে বসালো। রিপা আসা মাত্র ওই যে ইমরান মাথা নিচু করে আছে আর সে মাথা তুলছে না। এবার ঈশিতা এগিয়ে গিয়ে রিপার মাথা থেকে ঘোমটাটা সরালো। আব্বা, ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে। কিরে ভাইয়া, এবার মাথা তুলে দেখ একবার। ঈশিতার কথা শুনে রিপা ইমরান দুজনেই লজ্জা পেল। দুজনেই দুজনের দিকে এক পলক করে একটু তাকিয়ে আবারও দুজনেই মাথা নিচু করে আছে। আব্বা, তোমরা কথা বলো, আমি বরং ভাবিকে নিয়ে তার ঘরে গিয়ে কথা বলি। তোমার ছেলে যা লজ্জা পাচ্ছে। ঈশিতা আর রিপার ভাবি হাসতে হাসতে রিপাকে নিয়ে রিপার ঘরে গেল। ওখানে গিয়ে রিপা তার ভাই সম্পর্কে সবকিছু রিপাকে জানালো। প্রথমে শুনে অবশ্য রিপা কোনো উত্তর দেয়নি, কিন্তু ঈশিতা এমন এক মেয়ে, অল্পতেই রিপাকে আপন করে নিয়েছে। রিপাও টুকটাক প্রশ্ন করা, তার বিষয়ে জানানো, সবকিছুই বলতে লাগলো। আপনারা দুজনেই ছেলে মেয়ে দেখলেন, এবার কি আপনাদের পছন্দ হয়েছে, নাকি রিপার বাবা আপনি ইমরানের সাথে কোনো কথা বলতে চান? আমি আর কোনো বলতে চাই না, এবার যা বলার ভাই সাহেব বলুক। আমার ছেলে তো পড়াশোনা জানে না, শুধু কৃষি কাজ জানে। আর আমার যা কিছু আছে সব কিছুই আমার এই ছেলের। মেয়ে বড় হলে তাকে বিয়ে দিব। বিয়ের পর ভাই হিসাবে ইমরান বোনকে যা দেওয়ার দেবে। ভাই সাহেব, শুনেছি আপনার মেয়ে নাকি পড়াশোনা জানে। এমন একটা মেয়ে আমার বাড়িতে খুব দরকার। এই তো মেয়ে এবার ইন্টার পরীক্ষা দিল। মেয়েটার আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল বটে, কিন্তু মেয়ে মানুষ, যুগ খারাপ, তাই বিয়ে দিয়ে দিতেছি। বিয়ের পর যদি আপনার মেয়ে পড়তে চায়, আমি পড়াতে রাজি আছি। সেটা আপনারা ভালো জানেন। তা বিয়ের দিন তারিখটা ঠিক করে নিলেই তো হয় এবার। আপনি কবে আমার মেয়েকে আপনার ঘরে তুলতে চান সেটা বলুন। আজকে বাংলা মাসের 3 তারিখ। আমি চাই এই মাসের 17 তারিখ শুক্রবার আপনার মেয়েকে আমার ঘরে তুলতে। তাহলে ওই কথাই রইল। এবার আসুন একটু খাওয়া দাওয়া করে রওনা দিন। তারপর ইমরানের বাবা বোন ইমরান খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলো। এদিকে রিপার বাবার বিয়ের সব আয়োজন করতে লাগলো। সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাওয়াত করলো। ইমরানের বাবাও তার নিকট আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান, এলাকা মানুষকে নিয়ে বিয়ের বাড়িতে রওনা হলো। যাই হোক, ইমরান আর রিপার বিয়েটা হয়ে গেল, শুভ বিবাহ। নতুন বউ নিয়ে বাড়ির দিকে রওনা হলো তারা। সারা রাস্তায় রিপা খুব কান্না করেছে। ভাগ্য ভালো রিপা ঈশিতার মতো ননদ পেয়েছে, কারণ ঈশিতার কাঁধে মাথা দিয়ে পুরো রাস্তা কান্না করেছে সে। ঈশিতাও যেন নতুন ভাবি পেয়ে খুশি ছিল। সারা পথ তার ভাবিকে নানা রকম কথা বলে সে বুঝিয়েছে। অনেকটা পথ জার্নি করে তারা বাড়ি আসলো। নতুন বউকে যখন ঘরে তুলতে যাবে ঠিক তখনই ঈশিতা আর তার চাচাতো ফুফুতো ছোট ভাই বোনগুলো দরজার সামনে দাঁড়ালো। কেলো, এভাবে দরজা আটকে তোরা দাঁড়িয়েছিস কেন? আমাদেরকে 10,000 টাকা না দিলে ঘরে তোমাদেরকে ঢুকতে দিব না। কি বললি সবাই? 10,000 টাকা? জীবনে কি একসাথে তোমরা কখনো 10,000 টাকা দেখেছো? আর এটা আমার ঘর, আমার ঘরে ঢুকতে তোমাদের সবাইকে 10,000 টাকা কেন দিব? ঘরটা তোমার, কিন্তু পাশের ঘরটা তো আমরা সবাই মিলে সাজিয়েছি। এর একটা খরচ আছে না? সেটা না দিলে কেমন? দাদা ভাই, তোমাদের দুজনকে ঘরে ঢুকতে দেই।
আমি কোনো 10,000 টাকা দিতে পারবো না। 100 টাকা দিচ্ছি, সবাই মিলে কাশেম চাচার দোকানে গিয়ে চা বিস্কুট খেয়ে নিস। কি কিপটা রে বাবা, 10,000 টাকা উপায় নাই। এই তোরা শর্ত সবাই, রাত হয়েছে, ঘুমাতে হবে। টাকা দাও, ঘরে ঢুকো, না হলে আঙিনায় শুয়ে পড়ো। এত বড় অপমান! তুই আমার বোন হয়ে আঙিনায় থাকতে বলিস? তাহলে টাকা দিতে তোমার কিসের এত সমস্যা শুনি? ঠিক আছে, 1,000 টাকা দিতেছি, ধর এবার নে। তা বললে তো হবে না, পুরো 10,000 টাকাই লাগবে। আর ঘরে ঢুকলেই বুঝবে কেন 10,000 টাকা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাদেরটাও থাক, আমার কথাও থাক। এই 5,000 টাকা দিলাম, এবার দরজা থেকে সর সবাই। টাকা নিয়ে সবাই ছুটে পালালো। একটু পর ইমরানের বাবা সব আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে আসলো, এসেই দেখে জটলা। কি হয়েছে এখানে? আর ইমরান, তুই এখনো বৌমাকে নিয়ে বাইরে কেন আছিস? সাথে কি আর এখানে আসি আমি নাকি? ওরা সবাই নাকি ঘর সাজিয়েছে, তার জন্য 5,000 টাকা নিল। ওরা নাকি ওদের টাকা খরচ করেছে। আরে ঘর সাজার জন্য তো সকালে ওরা আমার কাছ থেকেও 5,000 টাকা নিয়েছে। দেখলে আব্বা, পাজিগুলো কত বড় চালাক। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে সে তোর বউকে ঘরে তুলতো। মা নেই তো কি হয়েছে, দাদা ভাইয়ের কি এই বোন নাই? আসো তো ভাবি, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। ঈশিতা তার ভাবিকে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই রিপা অনেক অবাক। সত্যি তো, এই ছোট্ট পিচ্ছিগুলো ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঈশিতা যখন রিপাকে নিয়ে ঘরে গেল তখন ইমরানের বাবা তার ভাই বোনদের কাছে গেল, কারণ রাত হচ্ছে, ওনাদেরকেও এখন চলে যেতে হবে। ইমরানের বাবা সবাইকে বিদায় দিয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে তিনি ঈশিতাকে ডাক দিলেন। ঈশিতা রিপাকে খাটের মাঝে বসিয়ে যেই না একটু কথা বলতে যাবে, অমনি তার বাবা তাকে ডাক দিয়েছে। ঈশিতা এক দৌড়ে বাবার ঘরে গেল। বৌমাকে ঘরে তুলেছিস তো নাকি? হ্যাঁ আব্বা। শোন মা, বৌমার নতুন মানুষ, তাকে তুই সব কিছু বুঝিয়ে শিখিয়ে দিস। বৌমার মনটা মনে হয় একটু খারাপ, নতুন জায়গায় এসেছে তো। তুই একটু কটা দিন স্কুলে যাস না, বৌমাকে সময় দিস। পুরা বাড়ি খালি, তুই সময় দিলে আর পাশে থাকলে তার ভালো লাগবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আব্বা, আমি সবসময় ভাবির সাথে থাকবো, আর ভাবিকে আমাদের বাড়ির সবকিছু ধীরে ধীরে শিখিয়ে আর বুঝিয়ে দেব। যা এবার তোর ঘরে গিয়ে শুয়ে পড়। আর সকাল সকাল উঠিস, নতুন মানুষ বাড়িতে এসেছে, সবার জন্য খাবার রান্না করিস, কারো যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা আব্বা, ঠিক আছে, এবার তুমিও ঘুমিয়ে পড়ো, আমি গেলাম আমার ঘরে। আব্বা, আর কোনো কিছু কি লাগবে তোমার? না, আমার আর কোনো কিছু লাগবে না। ঈশিতা চলে যাবার পর ইমরান ঘরে ঢুকলো। খাটের মাঝখানে তার বিয়ে করা বউ রিপা বসে আছে। ইমরান ধীরে ধীরে গিয়ে খাটের উপরে উঠল। খাটে ওঠার পর ইমরান রিপার তার দু হাত দিয়ে ধরল। হাত দুটো এমনভাবে ধরেছে যেন ইমরান রিপাকে কিছু কথা বলতে চায়। রিপা এবার মাথা তুলে ইমরানের দিকে তাকালো। রিপা দেখতে পেল ইমরানের চোখের কোণে পানি এসেছে, চোখ দুটা টলমলো করছে। আপনি এভাবে কান্না করতেছেন কেন? আজ তো আমার কান্না করার দিন, আর আপনার আনন্দের দিন। কান্না না করে উপায় আছে? এমন একটা সংসার আপনাকে বিয়ে করে আনলাম, যে সংসারে শাশুড়ির ভালোবাসা কখনো পাবেন না। আবার আমি তো মূর্খ একটা ছেলে। সবার কপালে কি সব কিছু থাকে? শাশুড়ি নাই তো কি হয়েছে, আপনি আছেন, আপনার বাবা বোনের আছে, আর কি লাগে? আপনি মূর্খ বলে কি আপনি মানুষ না? দেখেন, একটা ছেলের মাঝে যে সব গুণ খোঁজে একটা মেয়ে, আপনার মাঝে তার সব কিছুই আছে। আপনি দেখতে সুন্দর, কর্ম করেন, বাবার কাজে সাহায্য করেন, আয় রোজগার করতে পারেন, বোন বাবাকে ভালোবাসেন। এইসব কয়জন ছেলে করে বলুন? তারপরও যদি আপনার মতো না থাকে, কিংবা আপনার আমাকে মেনে নিতে কষ্ট হয়, তখন? আর বাড়িতে তো আর কেউ নাই, আপনাকে বা সঙ্গ কে দিবে? মত না থাকলে কি আর আপনাকে বিয়ে করি? বাড়ি কোথায় ফাঁকা? আপনারা তো আছেন। দিন শেষে রাতে আমাকে সঙ্গ দিলে চলবে। তাছাড়া আপনার ছোট বোন তো আছে, তাকে আমার খুব ভালো লাগছে। অনেক মিশুক একটা মেয়ে সে। জানেন, আব্বা অনেক কষ্ট করে আমাদের দু ভাই বোনকে মানুষ করছে, এখন আমাদের দেখাশোনা করে। আর এই শীতে ছোট মানুষ হয়েও আমাদের বাবা ছেলে সব কাজ করে দেয়। বোনটা আমাকে অনেক ভালোবাসে। আপনার কাছে আমার অনুরোধ,
আমার বাবা বোনকে কখনো কষ্ট দেবেন না, আর পারলে এই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে আপন করে নেবেন। আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি আপনার বাবা বোনের সাথে আমি খারাপ আচরণ করি, কাল হয়তো আমার ভাবিও আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে। আপনি না সত্যি অনেক ভালো। আপনি অনেক ভালো ছেলে, কত সুন্দর করে কথা বলেন, কত চিন্তা করেন সবাইকে নিয়ে। এখন থেকে নিয়ে আপনার সব দায়িত্ব আমার, আপনার সব ইচ্ছে চাহিদা পূরণ করার দায়িত্ব আমার। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? আমি তো আপনার থেকে ছোট, আর আপনার তো বউ হই। এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। তাহলে আপনিও আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, আপনাকে এখন থেকে আমি তুমি করে বলবো। আমার কয়েকটা কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আমাকে মাঝে মাঝে যে ঘুরতে নিয়ে যেতে হবে, আমার কাজে মাঝে মাঝে সাহায্য করতে হবে, এবং সব শেষে আমাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। কেন যে পড়াশোনা করলাম না, তাহলে ভালোবাসা কি আর বিয়ের পর বউকে নিয়ে কি কি করতে হয় সব জানতে পারতাম। পড়াশুনো করা লাগে নাকি এইসব করতে? পড়াশুনো না করেও মানুষ সব কিছু জানে প্রেম ভালোবাসা নিয়ে। আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। আপনার হাসিটা অনেক সুন্দর। কে বলেছে তুমি প্রেম ভালোবাসা বউকে খুশি করতে জানো না? এই তো, তুমি কি সুন্দর করে আমার হাসির প্রশংসা করলে। এইগুলোই হলো স্বামীর কাছ থেকে পাওয়া ভালোবাসা। তুমি কি কারোর সাথে প্রেম করছো নাকি? আমি তো প্রেম করি নাই। অবশ্য স্কুলে থাকতে একটা ছেলে প্রেম নিবেদন করেছিল, আর কলেজে ওঠার পর আর একটা ছেলে, কিন্তু দুজনের কারোর সাথেই প্রেম ভালোবাসা হয়ে ওঠে নাই। কেন হয় নাই? আমার যে ভাই চোখে চোখে রাখতো আমাকে, যেই দুজন প্রেম নিবেদন করেছিল তাদের দুজনকে ভাই যে মার মেরেছে, তারপর তারা আর আমার সামনে এসে কথা বলারও সাহস পায় না। তাছাড়া আমার পরিবার এইসব পছন্দ করে না। তাদের কথা, যত প্রেম ভালোবাসা আছে বিয়ের পর নিজের স্বামীর সাথে করিস। বাপরে, তোমার ভাই ছেলে দুটোকে মারলো তো তারপর সামনেও আসে নাই, অন্য চলে গেলেও বুঝি এদিকে ভয় পেয়েছিল? হ্যাঁ, খুব পেয়েছিল। আমার তো সব বান্ধবী প্রেম করত, কিন্তু আমি পারি নাই। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের পর স্বামীকেই ভালোবাসবো। আচ্ছা, তুমি প্রেম করো নাই কখনো, কিংবা কাউকে পছন্দ? কি যে বলো না তুমি, ওসব করার কোনো সময় ছিল না। ঈশিতার জন্মের কিছু বছর পর মা বড় একটা অসুখে মারা গেল। ছোট বোনকে কোলে পিঠে করে এ পাড়া ও পাড়া এদিক সেদিক ছুটে বেরিয়েছি। মাঝে মাঝে সময় পেলে আব্বার সাথে কাজ করছি, এমনকি ভাত তরকারি পর্যন্ত রান্না করতাম। আমরা বাপ ছেলে। বোন যখন একটু বড় হলো তখন আর বোন করতে দেয় নাই। তাছাড়া আমি মূর্খ একটা ছেলে, আমাকে কে ভালোবাসবে? আর আমি ওসবের জন্য কোনো সময় পেতাম না। আব্বা তো খারাপ ছেলেদের সাথে মিশতেও দিত না। যদি নেশা করি, খারাপ হই, বাজে জিনিসের প্রতি আসক্ত হই। অনেক ভালো কাজ করেছো তুমি। এবার থেকে সব ভালোবাসা আমাকে দিবে, আর আমিও আমার সব ভালোবাসা তোমাকে দিব। তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে দিও, আমিও ঠিক সেইভাবেই তোমাকে ভালোবাসা দেবো। মনে হয় আবার ঈশিতা ঘুমিয়ে পড়েছে। চলো, বাইরে পুকুরে পাড়ের ওই জায়গায় গিয়ে বসি আর আকাশের চাঁদ দেখি। এত রাতে বাইরে যাওয়ার কোনো দরকার আছে যদি ভূত চলে আসে? দূর, এই আধুনিক যুগে ভূতের কথা বলে? ভূত বলতে কিছুই নাই। ভূত হলো মনের ভুল ধারণা। আর চলো তো, এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। ইমরান আর কথা বাড়ালো না। রিপার হাত ধরে ঘরের বাইরে এলো। বাড়ির পাশেই পুকুর। পুকুরের কথা অবশ্য ঈশিতা রিপাকে বলেছে। যেদিন বিয়ের আলাপ হয় সেদিন ঈশিতা রিপাকে তাদের সব কিছুর কথা বলেছিল। তাই তো রিপা ইমরানকে বলে এই পুকুর পাড়ে নিয়ে আসলো। দুজনে ঘাসের উপরে পাশাপাশি বসলো। রিপা ইমরানের কাঁধে মাথা দিয়ে আকাশের চাঁদ দেখতেছে। এখন অবশ্য জ্যোৎস্না রাত, চারদিকটা কি পরিষ্কার দেখা যাচ্ছে। খোলা জায়গায় পুকুর পাড়ের বাতাস রিপার মাথার চুল নিয়ে খেলা করতেছে। ইমরানও কম যায় না, বারবার নিজ হাতে রিপার মাথার চুল ঠিক করে দিতেছে। আচ্ছা, তুমি কি করে জানলে আমাদের পুকুর আছে? এটা অবশ্য আমাকে ঈশিতা বলেছিল, আর বলেছে কোথায় কোন জমি আছে, কোথায় কি চাষ করো, কয়টা গরু, কয়টা ছাগল,
কোন ঘরে কি আছে, কি কার কোন খাবারটা পছন্দ করে, কখন কি খাও, সব কিছু আগেই জানিয়ে দিয়েছে, যাতে এ বাড়িতে আসার পর আমার কোনো কাজ করতে সমস্যা না হয় আর সবার সেবা যত্ন করতে পারি। তুমি সত্যি অনেক ভালো। এত অল্প সময়ের মধ্যে সব কিরকম মুখস্থ করে রেখেছো। দেখো, আজ আকাশের চাঁদটাকে কত সুন্দর দেখাচ্ছে। ইস, যদি ওই চাঁদটা ধরতে পারতাম। তোমার রূপের কাছে চাঁদের ওই আলো কিছুই না। পারলে তুমি নিজেই নিজেকে ধরে দেখো, চাঁদ ধরার আশা এমনিই পূরণ হবে। ধ্যাত, কি যে বলো না তুমি, কোথায় চাঁদ আর কোথায় আমি। এভাবে ভালোবাসা দিয়ে সারা জীবন আমার পাশে থেকো তুমি। আর সত্যি তোমাকে কাছে পেয়ে নিজের বাঁচার আশা আরো বেড়ে যাচ্ছে আমার। দুজনেই পুকুর পাড়ে অনেকক্ষণ গল্প করল। নিজেদের মনের কথাগুলো দুজনে মন খুলে দুজন দুজনকে বলল। সত্যি বলতে দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয়েছে। ইমরান অবশ্য অতটা রোমান্টিক না, তবে রিপা ধীরে ধীরে ইমরানকে তার মনের মতো করে নিতেছে। ইমরানও অবশ্য এত কিছু জানত না যদি না রিপা তার জীবনে আসতো। রাত গভীর হলো, দুজনেই ঘরে চলে গেল। ঘরে ঢুকেই বিয়ের শাড়িতে আর কতক্ষণ এভাবে থাকবে? শাড়িটা পাল্টিয়ে অন্য কাপড় পরো আর স্বর্ণের সবকিছু খুলে রাখো। তুমিও যাও গিয়ে তোমার পাঞ্জাবি শেরওয়ানি খুলে লুঙ্গি পরে নাও। হ্যাঁ, আজ একটু গরম পড়েছে খুব। আমি যাচ্ছি ওই ঘরে কাপড় পাল্টানোর জন্য। তুমিও তোমার কাপড় পাল্টিয়ে নাও এখন। ইমরান পাশের ঘরে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। রিপা তাদের ঘরেই কাপড় পাল্টালো। কিছু সময় পর ইমরান এসে দেখে রিপা সালোয়ার পরেছে, ইমরানও লুঙ্গি একটা পাতলা গেঞ্জি পরেছে। রাত অনেক হলো, দুজনেই ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল। আজকে তো বাসর রাত, তুমি কি আজ এমনি এমনি ঘুমাবে নাকি? বাসর রাত তো কোনোদিন করি নাই কারোর সাথে, তাহলে কেমন করে জানবো? আমি মনে হয় এর আগে আরো হাজারটা বার বাসর রাত করেছি, তাই না? সত্যি তুমি এর আগে 1000 বার বাসর রাত করেছো? তা আমাকে একটু বাসর রাত সম্পর্কে জানাবে না? আই, তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি বাসর করেছি এর আগে নাকি? আমি তো তোমার কথার প্রেক্ষিতে বললাম। আমিও মজা করে তোমাকে বলেছি বউ। কি বলে তুমি আবার বলো তো? কই কি বললাম আমি? রাগ হচ্ছ কেন? আরে ধুর, কই রাগ হলাম। একটু আমাকে কি বলে ডাকলে সেটা আবার বলো তো শুনি। কেন বউ বলে রেখেছি তোমাকে? এখন থেকে না হয় ভালোবেসে বউ বলে ডাকিও আমাকে। আর তোমার এই বউকে সারা জীবন মাথা রেখে কাটাতে দিয়ে। এই পুরা মানুষটাই তোমার বউ। আর এই কেন, তোমার মন যা চাইবে তাই করিও বউ। চলো না ফুটবল খেলি, ভলিবল খেলি, আর শেষে লুডো খেলি। এত রাতে এসব খেলা যায় নাকি? ওরে আনরোম্যান্টিক বরে, চলো বাসটা করে নিই। আপনারা কি চোখ বন্ধ করেন? আমরা লুডো খেলবো এখন। অত গভীরে আমাদের যাওয়ার দরকার নাই। বিয়ের পর স্বামী স্ত্রী যা করে তারাও। খুব ভোরে উঠে রিপা গোসল সেরে নিল। ইমরান এখনও ঘুমিয়ে আছে। রিপা ঘরে এসে একবার ইমরানের দিকে দেখছে, একবার নিজেকে আয়নায় দেখতেছে। এর মাঝে ভোরের আধার কেটে গেছে। রিপা রান্নাঘরের দিকে প্রথম দিনেই পা বাড়ালো, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে ঈশিতা সেখানে আগে থেকেই। রিপা রান্নাঘরে ঢুকে দেখে ঈশিতা আগে থেকেই রান্নাঘরে এসে রান্নার কাজ শুরু করে দিয়েছে। রিপাও এগিয়ে গেল ঈশিতার কাছে। রিপা বুঝে উঠতে পারে না ঈশিতার ছোট্ট মানুষ কেমন করে এত কিছু করে। ঈশিতা রান্নাঘরে রিপা দেখে। ভাবি আর একটু সময় দাও, সবার নাস্তা তৈরি করে আমি দিয়ে আসতেছি। আরে সেটা না, আমি রান্না করার জন্য আসলাম রান্নাঘরে, আর তুমি এর মাঝে সব করে ফেলেছো। ভাবি তুমি নতুন মানুষ, তুমি কেন রান্না করবে? তাছাড়া প্রতিদিন আমি তো সব করি। যাও ঘরে যাও, আমি নাস্তা নিয়ে আসতেছি। আর একটু খালি বাকি। নতুন বলে রান্নাঘরে রান্না করতে দিবে না আমার আদরের ননদিনী? আর কিছুদিন পর করব, তাই তো? কিন্তু সেটা হবে না। এখন থেকে সবার দেখাশোনা করার জন্য আমি আছি, বুঝলে? আহা ভাবি, যাও তো, তুমি করতেছি। এত কথা বলো না। আজ হোক আর কিছুদিন পর হোক, আমাকে তো সব করতেই হবে নাকি? দেখি আর কি কি করা বাকি আছে। ভাবি তুমিও না। আমি যা হই হই, তাতে তোমার কোনো সমস্যা?
না ভাবি, কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে, আর সেটা হলো যখন সময় পাবে আমাকে সাহায্য করবে, কেমন? আচ্ছা আমার লক্ষ্মী ভাবি, তাই হবে। আসো, হাত চালাও। তারপর দুই ভাবি ননদ দুজনেই সকালে নাস্তা তৈরি করতে লেগে গেল। দুজনেই হাসি ঠাট্টা করতে করতে কাজ করতেছে। এর মাঝে বাড়ি এবং বাড়ির লোকের অন্য বিষয় রিপা জেনে নিতেছে। নাস্তা বানানো শেষ হলে রিপা ঈশিতাকে ফ্রেশ হওয়ার জন্য বলল এবং সবাইকে ডেকে নাস্তার টেবিলে বারান্দায় বসতে বলল। ঈশিতা ফ্রেশ হতে গেল, এই ফাঁকে রিপা নাস্তা টেবিলে সাজাতে লাগলো। তারপর সবাই এক এক করে নাস্তার টেবিলে এসে বসলো। ঈশিতা, কালকে না তোকে বললাম সকালে উঠে সবার জন্য নাস্তা বানাতে? আবার ঈশিতাই সব করেছে, আমি উঠে একটু সাহায্য করেছি। তুমি নতুন মানুষ বৌমা, আর তুমি কেন রান্নাঘরে গেছো? কিরে ঈশিতা, তোকে না বলেছি আমি? আব্বা, ভাবিকে বলেছি, শুনে নাই? ভাবি বলেছে আজ হোক আর কিছুদিন পর হোক, তোকে তো সব করতেই হবে। আবার শুধু শুধু রাগ হচ্ছেন, আমি কি আপনার মেয়ে না? আর বাড়ির বড় মেয়ে থাকতে কেন ছোট মেয়ে কাজ করবে? আর হ্যাঁ, বাড়ির ছোট মেয়ে যখন সময় পাবে তখন আমার কাজে সাহায্য করবে। এখন ঈশিতার পড়াশোনা করার দায়িত্ব, সে এখন পড়বে। তবুও বৌমা, তুমি নতুন মানুষ হয়ে আজই সব করবে? আচ্ছা আপনি চুপ করে নাস্তা করেন তো। এখন থেকে এই বাড়ি আমার নিয়মে চলবে, আপনাদের আর কোনো কথা চলবে না। আব্বা, রিপা যখন সব নিজ হাতে সামনে নিতে চাচ্ছে তখন রিপাকে আর বাধা দিও না। আমার বাবা ছেলে না হয় কাজ করব, আর বাড়িটা দেখে রাখবে রিপা। হ্যাঁ বাবা, আপনার ছেলে ঠিক বলেছে। আর হ্যাঁ, ঈশিতা তো এখন ক্লাস 8-এ পড়ে, তাই না? আজ থেকে ঈশিতার প্রাইভেট পড়া বন্ধ। ভাবি, প্রাইভেট বন্ধ হলে আমি তো পরীক্ষায় ফেল করব। অত চিন্তা করতে হবে না তোমার। এখন থেকে রোজ তুমি আমার কাছেই পড়বে, বুঝলে? তাহলে দিনের অনেকটা সময় আমরা দুজন বাড়িতে থাকতেও পারবো আর তোমাকে পড়াতেও পারবো। সত্যি বৌমা, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। আজ মনে হচ্ছে সংসারটা আমার পরিপূর্ণ হলো। এটাই বুঝি আমার সাধের সংসার। আব্বা ঠিক বলেছো, ঠিক এমন একজন আমাদের সংসারের দরকার ছিল। এতদিন যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে এই সংসার আবারও সুন্দর গোছানোভাবে চলবে। আর এত কথা বলতে হবে না, সবাই আগে নাস্তা শেষ করি, তারপর ভাত বসাতে হবে, আরও কাজ বাকি আছে। সবাই এবার হাসি মুখে নাস্তা করতে থাকলো। এমন একটা সংসার তো সবাই খোঁজে। সবার নাস্তা করা শেষ হলে এটো থালা বাসন নিয়ে ঈশিতা টিউবওয়েলে গেল। রিপা গেল গোয়াল ঘর পরিষ্কার করার জন্য। আঙিনা ঝাড়ু দেওয়া, গরুকে খাবার দেওয়া, সব করে হাত মুখ ধুয়ে ঘরে গেল। সত্যি আমি ভাগ্যবান পুরুষ, তোমার তো একটা বউ পেয়ে। তুমি পাশে থাকলে ইনশাল্লাহ সব বিপদ উতরে যাব আমি। তুমি পাশে থাকলে সবকিছু সুন্দর করে সাজাতে পারবো। একটু ভালোবাসা, আদর, যত্ন দিও তুমি, এর থেকে বেশি কিচ্ছু আমি চাইও না। তুমি পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরে রাখলে সব করতে পারবো। তোমাকে এভাবে সারা জীবন ভালোবেসে যাব আমি। ইমরান রিপাকে টেনে বুকে জড়িয়ে নিল। রিপাও ইমরানের বুকে মাথা রাখল। একটা মেয়ে তো এমন একজনকেই চায় যার বুকে সে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলবে। ইমরান এবার রিপার মাথা তুলে তার মুখ আর রিপার মুখ কাছাকাছি আনতেই বাহিরে ডাক আসলো। ভাবি, রান্না বসাবে না? আমার তো সব কাজ শেষ। আর ভাইয়া, আব্বা একটু তো ওই পশ্চিম দিকে জমিতে যেতে বলল। ঈশিতার ডাক শুনে ইমরান আর রিপা দুজন দুজনের থেকে দূরে সরে গেল। ইমরান বেচারা কই একটু বউকে আদর করবে তা না, অমনি তার ছোট বোন ডাক দিয়ে জমিতে যেতে বলল। রিপা ইমরানের মুখ দেখে ব্যাপারটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে লাগলো। ইমরানের জন্য রিপার একটু মায়া হচ্ছে। আরে আমার স্বামীটা একটু আদর করতে চাইলো, কিন্তু আদরের ননদিনীটা সেটা ওতে দিল না। এই ঈশিতাটাও আর সময় পেল না। তোমার তো হাসি আসবেই, হাসো। আমার বর বুঝি রাগ করেছে? কেন, রাতে আদর করে বুঝি তার মন ভরে নাই? আদর করে যদি মন ভরা যেত তাহলে তো কথাই ছিল না। এবার যাও তুমি, আমি রান্নাঘরে রান্না করতে চাই। এই কই যাও, একটু করে করে যাও না, সারাদিন তো আর কাছে পাবো না তোমাকে। হুম হুম, হবে না, যা হওয়ার রাতে হবে, সব কিছু রাতের জন্য তোলা থাক।
ইমরান মন ভারী করে যেই না ঘরের বাহিরে পা রাখতে যাবে অমনি রিপা ইমরানকে কাছে টেনে চার ঠোঁট এক করে দিল। আচমকা এমন হওয়াতে ইমরান একটু ভ্যাবাচ্যাকা খেল। পরে ব্যাপারটা বুঝতে পেরে ইমরানও কি যায়। অনেকক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। বিয়েতে যে এত মজা, যদি আগে জানতাম তাহলে সেই কবেই বিয়ে করে নিতাম। এমন আদর তো প্রতিদিন দিতে পারি, যদি আমাকে ভালোবাসা দাও আর ঠিক মতো কাজকর্ম করো। তোমাকে ছেড়ে তো আমার এখন আর কাজে যেতে মন চাচ্ছে না। ওই চলো না, রাতের মতো ফুটবল, ভলিবল, লুডো খেলি। এই, একদম না, এখন অনেক হয়েছে আদর। সব আদর একদিনে খেতে নেই, পেটে সমস্যা হবে। হোক না সমস্যা, তাতে কি। আসো না, ফুটবল, ভলিবল, লুডো খেলি। দেখ, তুমিও না, এখন এইসব হবে না বরবাবু। এবার যাও তো, কাজে রাতে দেখা যাবে কি করা যায়। রিপা জোর করে ইমরানকে ঘরের বাহিরে পাঠিয়ে দিয়ে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক হয়ে বাইরে বের হয়ে আসলো। এসে রান্নাঘরে গেল, গিয়ে দেখে ঈশিতা ভাত বসিয়ে দিয়েছে। আসো ভাবি, বসো। নাও এবার এই তরকারিগুলো কাটো। দেরি হয়ে গেল বুঝি আজকে, তাই না? কি যে বলো না ভাবি, তুমি কিসের দেরি হবে? তারা রান্না করতে লাগলো। রান্না করা শেষ হলে রিপা ঈশিতাকে ফ্রেশ হয়ে এসে আগে খেতে বলল। রিপা কথা শুনে ঈশিতা ফ্রেশ হয়ে খেয়ে স্কুল ড্রেস পরে স্কুলে রওনা হলো। ঈশিতা চলে যাবার পর রিপা আবারও গরুকে ছাগলকে খেতে দিল। বাড়ির চারপাশটা এই ফাঁকে পরিষ্কার করে নিল। 10টার পর ইমরান আর তার বাবা বাড়ি ফিরে আসলো। বাড়ি এসে তারা হাত মুখ ভালো করে ধুয়ে মেঝেতে মাদুর পেতে বসলো। রিপা ভাত তরকারি সব এনে তাদের খেতে দিল। বৌমা, আমরা খাবো আর তুমি না খেয়ে বসে থাকবে তা তো হবে না। আমাদের সাথে তুমিও বসে যাও। আবা, আপনারা আগে খান তো, পরে খাচ্ছি আমি। পরে কেন খাবে? এখন তুমিও আমাদের সাথে খাবে। যাও, প্লেট নিয়ে এসে তুমিও বসো। রিপা ইমরান আর তার বাবার কথা ফেলতে পারল না। রিপাও প্লেট নিয়ে খেতে বসলো। বুঝলে ইমরান, বৌমা কিন্তু তরকারি সেই রান্না করে। হ্যাঁ আব্বা, সত্যি রিপার হাতে জাদু আছে। এই জন্য তো ঈশিতা বারবার ভাবি ভাবি করে আমাকে জোর করে বিয়ে দেওয়ালো। ও হ্যাঁ, তা বৌমা, ঈশিতা কি খেয়ে স্কুলে গেছে? হ্যাঁ আবা, গেছে। আর গরু ছাগলকেও খেতে দিয়েছি। দেখলেন আব্বা, বাইরে ঢোকার আগে ঈশিতা সবকিছু কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এভাবেই দিনের পর দিন যেতে লাগলো। মাঝে মাঝে ইমরান রিপাকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে যায়। রিপার মা, ভাই, বোন, ভাবি বেড়াতে আসে। রিপার মা বাবাও খুশি তাদের মেয়ে এখানে এসে সুখেই আছে আর নিজ হাতে সংসার সাজিয়ে নিতেছে। ইমরান, ঈশিতা আর তার বাবা এখন ভালোই সুখে আছে। তাদের বাড়িতে এখন আর কোনো কিছুই করতে সমস্যা হয় না। দিন দিন তাদের সাংসারিক উন্নতি হচ্ছে, কিন্তু তারপরও কোথায় জানি একটু ঘাটতি আছে। তা বৌমা, সব কিছু তো ঠিকই চলতেছে। আমি দাদা কবে হব? বাড়িতে তো একটা নতুন মেহমান দরকার। রিপা শ্বশুরের কথা শুনে একটু লজ্জা পেল বটে। রিপাও চায় তাদের একটা সন্তান হোক আর তার শ্বশুর তাদের সন্তানের সাথে খেলা করুক। আবা, আল্লাহ চাইলে সব হবে। আমিও চাই একজন নতুন মেহমান ঘরে আসুক। বৌমা, ওই দূরের জমিতে গেলাম, ইমরানও সেখানে আছে। আজ দুপুরে খেতে আসতে পারবো না, তুমি আর ঈশিতা খেয়ে নিও। আবা, আপনি যান, আমি আর ঈশিতা সময় মতো খাবার নিয়ে যাব। না বৌমা, যেতে হবে না, আমরা পরে এসে খেয়ে নেব। এই বলে ইমরানের আব্বা জমিতে গেল। এবার অবশ্য ধান ভালোই হয়েছে। ধান তুলে এবার বাকি জমিগুলোতে আলু আর তামাক লাগাবে এবং অন্য জমিগুলো পটল আর ভুট্টা লাগাবে। হাতে এখনও অনেক সময় আছে। তাছাড়া এখনও পুরোপুরি শীত আসেনি। ঈশিতা ও স্কুল থেকে বাড়ি ফিরল। রান্নাঘরে অবশ্য এতক্ষণ ঈশিতার অপেক্ষায় ছিল রিপা। ভাবি, খেতে দাও, প্রচুর খিদে পেয়েছে। ঈশিতা, দূরের ওই জমিতে আবার তোমার দাদা ভাই গেছে। আজকে নাকি ফিরতে দেরি হবে, তাই খেতে আসে নাই। আমিও তো চিনি না। চলো না, দুজনে তাদের জন্য ভাত নিয়ে যাই। ভাবি, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আগে ড্রেস পাল্টিয়ে ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে যাব। তোমার দাদা ভাইকে ছাড়া কখনো একা একা খেয়েছি? আজ না হয় জমির আলে বসে সবাই একসাথে খাবো। দাঁড়াও ভাবি, আমি এক্ষুনি আসতেছি।
ঈশিতা দ্রুত ঘরে ঢুকে স্কুল ড্রেস পাল্টিয়ে বাহিরে এলো। রিপাও এর মাঝে বড় গামলাতে ভাত সাজিয়ে জগে পানি নিয়ে রেডি। তারপর ননদ ভাবি দুজনে তাদের বাবা ভাই স্বামীর কাছে যেতে লাগলো। আসতে বেশ সময় লাগলো বটে। দূর থেকে ইমরান দেখতে পেলেও রিপা মাথায় কি যেন নিয়ে আসতেছে, আর তার সাথে সাথে ঈশিতাও হাতে কি যেন আনতেছে। যখন কাছাকাছি আসলো তখন বুঝতে পারলো তারা দুজন খাবার নিয়ে এসেছে। বোমা, তোমাকে না মানা করলাম এত দূরে খাবার নিয়ে না আসার জন্য? আব্বা, আমি কি কখনো আপনাদের ছাড়া একা একা খেয়েছি? আর সারাদিন তো কোনো না খেয়ে এখানে কাজ করতেছে। এইভাবে না খেয়ে কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বেন। আব্বা, রিপা ঠিক বলেছে। তাছাড়া সত্যি তো খিদে পেয়েছে। এখন এত সব কথা না বলে চলো তো খেয়ে নেই। আব্বা, দাদা ভাই আমিও কিন্তু খাই নাই, ভাবিও খায় নাই, তাই আজ চারজনে এই জমির আলে বসে খাবো। এটা কোনো কথা হলো? তোমরা খাও নাই আর এখানে বসেই খাবে? কোনোদিন তো আর আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাও না, আর বাহিরে নিয়ে তো কোনো দিন খাওয়ালে না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। ইমরান, সত্যি তুই গাধা। ঈশিতা তোকে আর এমন এমনি গাধা বলে না। কই, একটু বৌমা সহ ঘুরবি খাবি তা না? আব্বা, তোমাকে একা একা কাজ করতে দিয়ে বাইরে যাব? আরে বেটা, এখনো তোর বাপের গায়ে প্রচুর শক্তি আছে। তোর বাবা একা একাই সব করতে পারবে। আর শোন, কালকে বৌমাকে নিয়ে কোথাও নিয়ে ঘুরে আসবি। আব্বা, আমি যাব না। আগে কালকে ওরা ঘুরে আসুক, তারপর তুই যাস। আব্বা, আপনি আর ঈশিতাও চলেন না, কালকে সবাই একসাথে ঘুরে আসি। হ্যাঁ আব্বা, চলো সবাই যাই, খুব মজা হবে। বেশি কথা বলিস না তুই। আগে বৌমা সহ ঘুরে আয়, তারপর আমরা সবাই যাব। হাতে আমাদের মেলা সময় আছে। আব্বা, এখন এসব কথা রেখে খেতে বসুন তো। রিপা এক এক করে সবাইকে খাবার দিতে লাগলো। সবাই আনন্দ সহকারে খেতে লাগলো। এভাবে জমির আলে বসে খেতেও যে মজা হয় সেটা কি আর সবাই জানে? চারজনের নানা রকম কথা, হাসাহাসি আর মজা করে খাবার খাচ্ছে। হ্যাঁ, এটাই তো সুখী পরিবার, আর কি চাই? এই সুখ সারা জীবন থাক তাদের মাঝে।